পত্রিকাগুলোতে, এবং যে কবিতাগুলো ছাপা হতো প্রত্যেকটি কবিতা পড়ে মানুষ শেখার সুযোগ পেত। এখন যেসব কবিতা ছাপা হয় সেখানে কিন্তু শেখার সুযোগটা কম থাকে। তো এই জন্য আমি বলবো যে পত্রপত্রিকার যে ভূমিকাগুলো, সেই ভূমিকাগুলো এখন আগের তুলনায় কিছুটা দুর্বল হয়ে যাচ্ছে। পত্রিকার সংখ্যা অনেক বেড়েছে, কবির সংখ্যা বেড়েছে, সাহিত্য সম্পাদকের সংখ্যাও বেড়েছে, কিন্তু সেই মানের কবি যেন তৈরি হচ্ছে না। এটা আমাদের একটা বিষয় আছে। আর বাংলা একাডেমি যে ভূমিকা রাখছে, বাংলা একাডেমিও কিন্তু তার সঠিক ভূমিকা কতটা রাখতে পারছে সেটা নিয়ে আমাদের প্রশ্ন আছে। বানান নিয়ে যে চর্চা চলছে, বানান নিয়ে যে পরীক্ষা চলছে, এটা কিন্তু সংবাদপত্রগুলোই আগে শুরু করেছে, কিন্তু সেখানেও কি সংবাদপত্রগুলো সঠিক কাজ করতে পেরেছে? যেমন শব্দের ব্যবহার, সাংসদ শব্দটা আমাদের এখানে চালু করেছে সংবাদপত্র, কিন্তু আমার যেখানে সাংবিধানিক পদের নাম সংসদ সদস্য, সেটাকে আমি কিভাবে সাংসদ বলি? বাংলাদেশে কি সাংসদ শব্দটি প্রচলিত, বা বাংলাদেশের কোনো সংবিধানে কি এই শব্দটি আছে আমরা যে বলি সাংসদ? এখন আমরা যদি বিদেশি কিছু অনুসরণ করতে চাই, তাহলে অবশ্যই শুদ্ধটাকে অনুসরণ করতে হবে এবং ভালোটাকে অনুসরণ করতে হবে। তো আমি যাই হোক, আমি যেহেতু সংবাদপত্র শিল্পের সাথে জড়িত, এই জন্য আমি সংবাদপত্রের কিছু কথাই বললাম। আর বেতার টেলিভিশনের কথাও বলবো যে এখন অনেক বেসরকারি টেলিভিশন তৈরি হয়েছে। আমি নিজেও বেসরকারি টেলিভিশনে দীর্ঘদিন কাজ করেছি। বেসরকারি টেলিভিশনও ভাষা এবং সাহিত্যের উন্নয়নে যে ভূমিকা রাখার কথা ছিল সেটা কিন্তু রাখতে পারেনি। কিন্তু আমরা আজ থেকে 30 বছর আগে যখন বিটিভি দেখতাম বা বাংলাদেশ বেতার শুনতাম, তখন কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারতাম। যে জিনিসটা বলা হতো যে বাংলাদেশ টেলিভিশনকে বলা হতো সাহেব বিবির গোলাম, সাহেব বিবি গোলামের বাক্স। কিন্তু একটা জিনিস আপনারা ভেবে দেখুন, যারা 30 বছর আগে টেলিভিশন দেখেছেন, 30 বছর আগে টেলিভিশনের যে মান ছিল, আজকে কি সেই মান আছে? সরকারি টেলিভিশনই বলি আর বেসরকারি টেলিভিশনই বলি, আমি আমার আত্মসমালোচনার জায়গা থেকে কথাগুলো বললাম। আজকে যে নখদর্পণ যে আয়োজনটি করেছে, আজকে দ্বিতীয় আয়োজন, আফরিনা পারভিন আপা বারে বারে বলছিলেন, অনেকটা মানে উনি মনে হয় লজ্জা বোধ করছিলেন যে এত ক্ষুদ্র আয়োজন, এত লোক কম, কিন্তু উনি এটা হয়তো ভাবতেও পারছেন না যে আগামীতে এই সাহিত্য সভায় অনেক বড় সভা হবে এবং দেশের বাঘা বাঘা কবি সাহিত্যিকদের উপস্থিতিতে এটি অনেক সরগরম হবে এবং এটা আরো প্রসারিত হবে, আরো প্রচারিত হবে, সংবাদপত্রগুলো এর সংবাদ প্রচার করবে। তো আমি এই নখদর্পণ সাহিত্য একাডেমির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ছোট্ট একটা কবিতা আবৃত্তি করব, প্রেমের কবিতা, ব্যর্থতার কবিতাও বলতে পারেন। আমরা যখন তারুণ্যে পা রাখি, তখন প্রেম করা কিন্তু খুব কঠিন ছিল, এবং প্রেমের যতগুলো মাধ্যম ছিল তার মধ্যে ওই সময় খুব জনপ্রিয় একটা মাধ্যম ছিল চিঠি লেখা। হ্যাঁ, এবং চিঠি, টেলিফোনও ছিল, কিন্তু টেলিফোনে একটা ভয় ছিল যে ফোনটা করব, কে ধরবে? মেয়ে কণ্ঠ হলে সেটা কি ওর মা ধরলো না ও নিজেই ধরলো, এসব নিয়ে অনেক, যাই হোক। তো চিঠিটা একটা বিষয় ছিল, কিন্তু চিঠি নিয়ে অনেক সমস্যা ছিল। যদি বানান ভুল হয়, বাক্য যদি ভুল হয়, তাহলে কিন্তু ওই প্রেমিকা ওটা মানে প্রেম তো হবেই না, আরো বিপদ। তো সেরকম একটা কবিতা।
হ্যালো হ্যালো ওটা হ্যালো হ্যাঁ, আচ্ছা, তো। না না তখন কথা কবিতার নাম চিঠিটি লেখা হয়নি। সেই চিঠিটি লেখা হয়নি, বানান ভুল কিংবা ভুল বাক্য কোনোটি মেনে নেবে না আমার স্বপ্নের প্রেয়সী। তাই শুদ্ধ ভাষায় চিঠি লেখার চেষ্টা, কিন্তু লিখতে বসে ভুল হলো কিনা সেই ভয়। লিখে লিখে থেমে গেছি, কত প্যাডের পাতা ছিঁড়েছি তার ইয়ত্তা নেই, তবুও লেখা হলো না চিঠি। তাকে দেখেছি অনেক, প্রায় প্রতিদিন, জানালার পাশে কি যেন ভাবছে। কলেজে যাবার পথে অপেক্ষা করেছি এক পলক দেখার জন্যে। যতবার দেখেছি ততবারই সারা শরীরে শিহরণ জাগিয়ে হৃৎপিণ্ড মোচড় দিয়ে উঠেছে। তখনই ভেবেছি আজই লিখব। বাগানের ভালোবাসার চিহ্ন, বাগানের সেরা গোলাপটি সেটে দেব প্যাডের কোনায়, কিন্তু আবার সেই ভয়, শুদ্ধ ভাষায় লিখতে পারবো তো? বানান ভুল কিংবা ভুল বাক্যে চিঠি লেখার অপরাধে প্রত্যাখ্যাত হওয়ার ভয়ে আর লেখা হলো না চিঠিটি। চিঠিটি লেখা হলো না বলে আমার স্বপ্নের রানী আজ অন্যের ঘরণী। ধন্যবাদ। ধন্যবাদ।